আমরা যে সুতাটা প্রতিদিন ব্যবহার করি সেটারও কিন্তু একটা গোপন জীবন আছে জানেন। আজ আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করব। মানে জানব এর একেবারে ভেতরের গঠনটা কেমন, যা কিনা আপনার পুরো বুননের অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। এই সমস্যাগুলো কিন্তু খুব পরিচিত তাই না? মানে ক্রুশে করতে গেলেন আর সুতো স্ট্র্যান্ডসগুলো সব আলাদা হয়ে গেল, অথবা নিটিংয়ে একটা দারুণ সুন্দর ডিজাইন বুনলেন কিন্তু সেটা কেমন যেন চ্যাপ্টার মরা মরা লাগছে। ব্যাপারটা খুবই হতাশাজনক আমি জানি, কিন্তু বিশ্বাস করুন সমস্যাটা আপনার না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আসল রহস্যটা লুকিয়ে আছে সুতোর স্থাপত্যে, মানে এর আর্কিটেকচারে। ভাবা যায় প্রত্যেকটা সুতো আসলে একটা ছোট্ট ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা। আর এর গঠনটা একবার বুঝে ফেলতে পারলেই দেখবেন আপনার কাজের পুরো নিয়ন্ত্রণ চলে এসেছে আপনার হাতে। তখন অসাধারণ সব জিনিস তৈরি করা শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, তাহলে চলুন এই আর্কিটেকচারের একেবারে প্রথম স্তরটা দেখি। সুতোর মূল ভিত্তি হলো এর প্লাই। আসুন তো এই প্লাইয়ের গঠনটা একটু ভেঙে দেখি, কিভাবে একটা সাধারণ আঁশ থেকে এটা এত মজবুত একটা সুতোয় পরিণত হয়। সব কিছুর শুরু কিন্তু একটা সিঙ্গেল দিয়ে, মানে স্পিনিং হুইল বা মিলে ফাইবার পাকিয়ে যে একদম প্রথম একা স্ট্র্যান্ডটা তৈরি হয় সেটাই হলো সিঙ্গেল। বলতে পারেন এটা হলো সব প্লাই করা সুতোর একদম বেসিক বিল্ডিং ব্লক। এবার দেখুন মজাটা, এই সিঙ্গলগুলো একটার সাথে আরেকটা মিলে কিভাবে শক্তিশালী সুতো তৈরি করে। একটা একা সিঙ্গল স্ট্র্যান্ড কিন্তু সাধারণত খুব একটা টেকসই হয় না, কিন্তু যখন দুটো সিঙ্গল একসাথে পাকানো হয় তখন আমরা পাই একটা টু প্লাই সুতো, যেটা দেখতে একটু ওভাল বা ডিম্বাকৃতির হয়। আর যখন তিনটা সিঙ্গল একসাথে পাকানো হয় তখন তৈরি হয় থ্রি প্লাই সুতো, যেটা অনেক বেশি মজবুত আর একদম গোলাকার হয়। এই যে থ্রি প্লাই সুতো এত মজবুত আর স্টেবল হয়, এর কারণটা বুঝতে হলে একটা তিন পায়াওয়ালা টুলের কথা ভাবুন তো। ঠিক যেমন টুলটা তিনটা পায়ের উপর একদম ব্রিগিং হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি তিনটা প্লাইও একে অপরকে সাপোর্ট দিয়ে একটা পুরোপুরি গোলাকার আর ভারসাম্যপূর্ণ সুতো তৈরি করে। দারুণ না ব্যাপারটা? তাহলে প্রশ্ন হলো, কোন প্রজেক্টের জন্য কোন প্লাইটা সবচেয়ে ভালো হবে? এটা পুরোটাই নির্ভর করে সুতোর আকারের ওপর। দেখুন, সিঙ্গল প্লাই সাধারণত একটু চ্যাপ্টা হয়, তাই এটা শাল বা স্কার্ফের মতো জিনিসের জন্য বেশ ভালো। টু প্লাইয়ের যে ডিম্বাকৃতি ভাবটা, সেটা লেসের ডিজাইনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আর তিন প্লাই বা তার চেয়ে বেশি প্লাইয়ের যে গোলাকার গঠনটা, ওটা কেবল ডিজাইন, মোজা বা এই ধরনের স্পষ্ট স্টিচের কাজের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, আমরা তো প্লাইয়ের সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু সুতোর আর্কিটেকচারের আরও একটা গোপন কোড আছে, আর সেটা হলো এর পাক বা টুইস্টের দিক। হ্যাঁ, এই দিকটাই কিন্তু ঠিক করে দেয় যে আপনার কাজটা কতটা স্মুথ হবে। সুতোর পাক সাধারণত দুই দিকে হতে পারে, একটা হলো এস টুইস্ট আর একটা জেড টুইস্ট। এটা চেনার একটা খুব সহজ উপায় আছে। শুধু ফাইবারগুলো কোন দিকে বেঁকে আছে সেটা দেখুন। যদি বাঁকটা ইংরেজি এস অক্ষরের মাঝখানের মতো হয় তাহলে ওটা এস টুইস্ট, আর যদি জেড অক্ষরের মতো হয় তাহলে সেটা জেড টুইস্ট। দেখতে খুব ছোট একটা পার্থক্য মনে হচ্ছে তাই না? কিন্তু এটাই অনেক বড় একটা পরিবর্তন এনে দেয়। এখানেই কিন্তু সুতো তৈরির আসল ইঞ্জিনিয়ারিং কৌশলটা লুকিয়ে আছে। একটা পারফেক্টলি ব্যালেন্সড আর স্টেবল সুতো বানানোর জন্য স্পিনাররা একটা দারুণ চালাকি করেন। তারা সিঙ্গেলগুলোকে যেদিকে পাকান, প্লাই করার সময় ঠিক তার উল্টো দিকে পাকান। ধরুন সিঙ্গেলগুলো জেড টুইস্টে পাকানো হলো, তাহলে সেগুলোকে একসাথে প্লাই করা হবে এস টুইস্ট দিয়ে। এতে কি হয়, দুটো বিপরীত শক্তি একে অপরকে লক করে দেয় আর সুতোটা হয়ে ওঠে দারুণ মজবুত। তো এ পর্যন্ত আমরা প্লাই আর টুইস্টের টেকনিক্যাল দিকগুলো তো দেখলাম। এবার আসল জায়গায় আসা যাক। আমরা দেখব কিভাবে এই জ্ঞানটা আমাদের সেই শুরুর সমস্যাগুলো, মানে সুতো ফেটে যাওয়া বা ডিজাইন ঠিকমতো না ফোটা, একদম সমাধান করে দিতে পারে। এটাই হলো সেই আহা মোমেন্ট। রেডি তো? এই তথ্যটা খুব খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। বাজারে আমরা যে সুতো কিনি তার প্রায় 99% কিন্তু ফাইনালি এস টুইস্ট দিয়ে প্লাই করা থাকে। এটা নিটিংয়ের জন্য অসাধারণ, কিন্তু যারা ক্রোশে করেন তাদের জন্য এটাই একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কেন সমস্যা? কারণটা হলো এইটা। একজন ডানহাতি ক্রুশে শিল্পী যখন কাজ করেন তখন তার হুকের মুভমেন্টটা স্বাভাবিকভাবেই ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর এই গতিটাই হলো একটা জেড টুইস্ট মোশন। এবার কি বুঝতে পারছেন সংঘাতটা কোথায় হচ্ছে? আর এটাই হলো সেই
আসল আহা মুহূর্ত। ভাবুন আপনার হুক সুতো একটা জেড টুইস্ট দেবার চেষ্টা করছে, কিন্তু সুতোটা নিজে এস টুইস্টে পাকানো। ফলে কি হচ্ছে, দুটো উল্টো দিকের শক্তি একে অপরের বিরুদ্ধে লড়ছে, আর এই লড়াইয়ের কারণেই সুতোর প্লাইগুলো আলগা হয়ে যায় আর ফেটে যায়। সুতরাং দোষটা আপনার টেকনিকের নয়, দোষটা আসলে ফিজিক্সের। তাহলে যারা ক্রোশে করেন তাদের জন্য সমাধানটা কি? সমাধানটা খুব সহজ, জেড টুইস্ট সুতো। যখন সুতোর পাক আর হুকের গতির দিক একই হয় তখন আর কোনো সংঘাত হয় না, বরং প্রত্যেকটা স্টিচ সুতোর পাকটাকে আরও মজবুত করে তোলে আলগা করার বদলে, আর ফলাফল একদম মসৃণ কাজ আর ঝকঝকে সুস্পষ্ট স্টিচ। আর যারা নিটিং করেন তাদের কি হবে? সৌভাগ্যবশত ডান হাতে নিটারদের সুতো মোড়ানোর যে গতি, সেটা এস টুইস্টকে আরও শক্তিশালী করে। এই কারণেই বাজারে যে এত এস টুইস্ট সুতো পাওয়া যায়, সেগুলো নিটিংয়ের জন্য এত ভালোভাবে কাজ করে আর স্টেবল থাকে। তো এই নতুন জ্ঞানের পর আপনি কিন্তু আর শুধু একজন শিল্পী নন, এখন আপনি একজন সুতো গোয়েন্দা। চলুন এই জ্ঞানটা ব্যবহার করে শিখে নেওয়া যাক কিভাবে আপনার কাছে থাকা যে কোনো সুতোকে নিজেই বিশ্লেষণ করতে পারবেন। কাজটা কিন্তু খুবই সহজ। প্রথমত সুতোর একটা প্রান্ত একটু খুলে দেখুন ওতে কটা প্লাই আছে। তারপর একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ধরে ভালো করে দেখুন সেটার পাকের বাঁকটা এসের মতো না জেডের মতো। আর সবশেষে আপনার প্রজেক্টের কি দরকার আর আপনার টেকনিকটা কি, মানে নিটিং না ক্রোশে, সেটার সাথে সুতোর গঠনটা মিলিয়ে নিন। ব্যাস, হয়ে গেল। সুতরাং পরের বার যখন আপনি কোনো সুতোর দিকে তাকাবেন, তখন কিন্তু শুধু এর রং বা টেক্সচার দেখবেন না, তাই না? আপনি এর ভেতরের ইঞ্জিনিয়ারিংটাও দেখতে পাবেন। আর এই জ্ঞানটা দিয়ে আপনি কি অসাধারণ জিনিস তৈরি করতে চলেছেন, একবার ভাবুন তো।